আবারও চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন টপিক নিয়ে। যারা ভূগোল নিয়ে পড়াশুনো করছো তাদের জন্য এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ। আর প্রতিবারের মতো এবারও বলছি, শুধুমাত্র এই চ্যাপ্টারটি 9, 10, 11, 12 নয়, এই চ্যাপ্টারটি কিন্তু গ্র্যাজুয়েশনে রয়েছে। আর চাকরির পরীক্ষার প্রত্যেকটি অংশে, প্রত্যেকটি চাকরির পরীক্ষাতে এখান থেকে একটা না একটা প্রশ্ন আসেই আসে, এক নয় একাধিক প্রশ্ন আসে। এই চ্যাপ্টারটিকে খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। কোনো জায়গায় অসুবিধা হলে কমেন্টে জানাতে ভুলবে না, ঠিক আছে? চলো আমরা শুরু করছি। আজকের যে চ্যাপ্টারটি নিয়ে আমরা আলোচনা করছি সেই চ্যাপ্টারটি হচ্ছে জলসম্পদ। ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এটা হচ্ছে এর ফার্স্ট পার্ট। এই টোটাল যে ভিডিওটা রয়েছে বা চ্যাপ্টারটা রয়েছে, চ্যাপ্টারটি দুটি অংশে ভাগ করা হয়েছে, একটা ফার্স্ট পার্ট আর একটা সেকেন্ড পার্ট। তাহলে আজকে এখন শুরু করছি আমরা ফার্স্ট পার্ট। দেখো, আমরা তো সবাই জানি যে ব্লু গোল্ড বলতে কাকে বোঝায়। যদি না জানো তাহলে জেনে নাও। ব্লু গোল্ড মানে হচ্ছে জল, অর্থাৎ জলকেই আমরা কি বলছি, ব্লু গোল্ড, ঠিক আছে? দেখো, আমাদের এই যে ব্লু গোল্ডকে নিয়ে যখন আলোচনা করছি তখন আমাদের বুঝতে হবে যে এই জলের উপর ডিপেন্ড করে আছে টোটাল ইকোসিস্টেম। এই জলের উপর ডিপেন্ড করে আছে প্রায় সমস্ত কিছু। ওর জন্যই জলের আরেকটা নাম আমরা কি দিয়ে থাকি, জীবন। ভালো করে দেখি একটু। আমরা যখনই এই জল সম্পর্কে পড়াশোনা করছি, জলকে কি বলছি আমরা, সম্পদ বলছি। জলকে সম্পদ বলছি কারণ এই জল আমাদের শুধুমাত্র পানীয় হিসাবে ব্যবহার করি তাই নয়, আমাদের দৈনন্দিন সকাল থেকে শুরু করে রাত্রি অবধি, ইভেন আমাদের এই পুরো সমাজটাই দাঁড়িয়ে আছে জলের উপরে। তার জন্যই আমরা জলকে কিন্তু সম্পদ বলছি, তাই না? জল কি বলছি আমরা, সম্পদ। কয়লা যেমন এক ধরনের সম্পদ, লোহা ঠিক সেরকমই আরেকটা সম্পদ, সেই রকমই জলকেও কিন্তু আমরা কি বলছি, সম্পদ বলছি। যখন আমরা পড়াটা কন্টিনিউ করব, শেষের দিকে গিয়ে তোমরা কিন্তু জানতে পারবে আর বুঝতে পারবে কেন আমরা জলকে সম্পদ বলছি। দেখো, জলকে প্রথমত জীবন বলা হয় কারণ প্রত্যেকটা প্রাণী, শুধু মানুষ নয়, প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার জন্য কিন্তু জলের অবশ্যই প্রয়োজন, তাই একে আমরা কি বলছি, জীবন বলছি। তাহলে পৃথিবীর প্রায় সমস্ত প্রকার জীব কিন্তু জলকে ব্যবহার করে থাকে, তাই একে সম্পদ বলা হয়। এছাড়াও জলের আরো অনেক ক্ষেত্রে কাজে লাগে, যেমন কৃষি। এই কৃষি ক্ষেত্রে অবশ্যই, কৃষির ক্ষেত্রে জল একটা অপরিহার্য উপাদান। জল ছাড়া কৃষি কিন্তু কোনোভাবেই সম্ভবপর হবে না। চলে আসি বিদ্যুতের ক্ষেত্রে বা পরিবহনের ক্ষেত্রে। আমরা এর আগেই দেখেছি যে পরিবহন মাধ্যমের মধ্যে অনেকগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে একটা কিন্তু জলপথ। অর্থাৎ নদী বলো বা সমুদ্র বলো, তাহলে পরে সেখানে কিন্তু পরিবহনের মাধ্যম হিসাবেও আমরা জলকে ব্যবহার করে থাকি। তাহলে জলের সাহায্যে, অর্থাৎ নৌকার মধ্যে, জাহাজের মধ্যে, স্টিমারের মধ্যে, বোর্ডের মধ্যে, তাহলে আমরা কিন্তু এই জলপথে কিন্তু পরিবহনটাকে আমরা ব্যবহার করে থাকি এখনো। আর এরপরে চলে আসে বিদ্যুৎ। যেই বিদ্যুৎ আমাদের প্রতিনিয়ত অত্যন্ত প্রয়োজন, সেই বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু অনেকটাই আমাদের বিদ্যুৎ যে সাপ্লাই দেয় সেটা কিন্তু জলবিদ্যুৎ থেকে। অর্থাৎ জলবিদ্যুৎ থেকে আমাদের জল থেকে বিদ্যুৎ তৈরি হচ্ছে, সেই বিদ্যুৎ আমাদের দৈনন্দিনের যে শক্তির চাহিদা সেটা কিন্তু মেটাচ্ছে। নেক্সট চলে আসি শিল্প। আমাদের শিল্পের ক্ষেত্রেও প্রত্যেকটা শিল্প কারখানায় কিন্তু আমাদের জলের প্রয়োজনটা প্রচুর। যে কোনো ফ্যাক্টরি, যদি ধরো বিস্কুটের ফ্যাক্টরি, কাপড়ের ফ্যাক্টরি, যে কোনো ফ্যাক্টরি নিয়ে নাও, সেখানে কিন্তু জলটা প্রয়োজন। কারণ হেভি যে মেশিনারিজগুলো আছে তাকে ঠান্ডা করতে জলের প্রয়োজন, সেই যদি খাদ্যদ্রব্য হয় তাকে ধোয়ার জন্য, বা প্রতিটি ক্ষেত্রে আমাদের জলের কিন্তু প্রয়োজন। অর্থাৎ শিল্প ক্ষেত্রেও জলের প্রয়োজন রয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম এত সব কিছু কারণের জন্য একে, জলকে কি বলা হয়, সম্পদ বলা হয়। নেক্সট চলে আসি, আমাদের এই যে পৃথিবীতে জলের যে বন্টন সেটাকে আমরা যদি দেখি তো খুব ভালোভাবে জানতে পারবো যে জলটাকে কত ভাগে ভাগ করা হচ্ছে বা কোথায় কোথায় জল রয়েছে। তোমরা যদি জেনে থাকো
তাহলে তোমরা কমেন্টে কিন্তু জানাও যে জলকে আমরা কতগুলো ভাগে ভাগ করি বা কোথায় কত পরিমাণ জল রয়েছে। চলো দেখে নিই। সমুদ্রের মধ্যে লবণাক্ত জল হিসাবে 96.5% মতো জল রয়েছে। ঠিক আছে, কোথায় রয়েছে? সমুদ্রে রয়েছে। হিমবাহ বা তুষার ক্ষেত্রে রয়েছে প্রায় 1.74%। এছাড়া ভূগর্ভস্থ জল, খুব ভালো করে দেখবে কিন্তু এটা পরীক্ষায় আসে, ভূগর্ভস্থ জল প্রায় 1.7% রয়েছে। তাহলে কত পার্সেন্ট রয়েছে? 1.7% রয়েছে। কতটা? ভূগর্ভস্থ জল। ভালো করে আবার বলছি, মনে রাখবে 1.7%, দেখো 2% নয় কিন্তু। আচ্ছা, নদী, হ্রদ, জলাভূমি এখানেও অতি সামান্য পরিমাণে জল থেকে যায়। তাহলে দেখো আমরা ভূগর্ভস্থ জল নিয়ে যখন কথা বলছি, অর্থাৎ আমাদের মাটির নিচে কতটা জল আছে। আচ্ছা, কেন আমরা বারবার করে বা আমি বারবার করে এই ভূগর্ভস্থ জলের কথা বলছি? কারণ এটাই এমন একটা জল যেটাকে আমরা পিওরেস্ট ওয়াটার বলি, সব থেকে বিশুদ্ধ জল। অর্থাৎ মাটির থেকে তুললাম আর খেয়ে নিলাম। আমরা কুয়োতে তাই করি, তাই না? পাম্পের মাধ্যমেও তাই করি, মাটির থেকে তুলে আনি আর ডাইরেক্টলি সেটাকে ব্যবহার করি, তাই না? এর জন্যই এটাকে বলা হচ্ছে। এবারে চলে আসি পরবর্তী স্লাইডে। দেখো এখানে কি বলছে, এই যে জলের ব্যবহারযোগ্য জলের পরিমাণ ও সংকট, আমাদের পৃথিবী ব্যাপী ধীরে ধীরে করে কি হচ্ছে, জলের সমস্যা হচ্ছে। একটু আগেই আমরা দেখলাম যে পানীয় জলের পরিমাণ 1.7%, 2%ও নয়। তার মানে কি, আমরা যে পরিমাণ জল আমাদের পৃথিবীতে রয়েছে তার মধ্যে শুধুমাত্র 1.7% আমরা ডাইরেক্টলি ব্যবহার করতে পারি পানীয় জল হিসাবে। তাহলে এত কম পরিমাণ জল, তাহলে পরে আমাদের সেই যে জল রয়েছে যেটা আমরা পানীয় হিসাবে ব্যবহার করছি, এছাড়াও কিছু জল রয়েছে যেটা আমরা কোথায় পাই না, বরফ হিসাবে পাই। তাহলে যদি আমরা দুটোকে আমরা কম্বাইন করে দিই, তাহলে পরে মোর অর লেস আমরা 2.6% জলকে আমরা মিষ্টি জল বলে থাকি। আচ্ছা, মিষ্টি জল, নোনা জলটা কি? যেটা সমুদ্রের জল তাকে নোনা জল বলছে, যেটা সমুদ্রের জল নয়, হিমবাহ হিসাবে আছে বা পাহাড়ে রয়েছে বরফ হিসাবে, মাটির নিচে রয়েছে, সেই জলটাকে আমরা কি বলছি? মিষ্টি জল বলছি। তাহলে সেই মিষ্টি জলের কথা এখানটায় বলা হয়েছে। তাহলে এই মিষ্টি জলের অধিকাংশ হিমবাহ বা ভূগর্ভস্থে বা ভূগর্ভে সঞ্চিত রয়েছে। তাহলে মানুষের সরাসরি ব্যবহারের উপযোগী কিন্তু এই জল, আর এই জল কিন্তু পরিমাণটা খুবই সামান্য। দেখো পপুলেশন এত বেশি পৃথিবীতে, সেই তুলনায় জলের পরিমাণটা কিন্তু অতি নগণ্য। আচ্ছা, পৃথিবীতে জলের অভাব নেই, কিন্তু ব্যবহারযোগ্য জলের পরিমাণ খুবই কম। আর এই ঘটনাটা কি বলছে? ওয়াটার ক্রাইসিস বা জল সংকট। দেখো জল রয়েছে, যেমন একটা কথা রয়েছে যে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার নট ফর ড্রিঙ্ক। তাহলে জল চারদিকে রয়েছে, কিন্তু পানীয় হিসাবে কিন্তু জল কম। দেখো ড্রেনেও জল রয়েছে, আমাদের নদীতেও জল রয়েছে, কিন্তু আমরা কি ডাইরেক্টলি সেই জলটা পান করতে পারি? পারি না। তাহলে পরে এই জলগুলোকে আমাদের পিওর করতে হবে। সমুদ্রে তো এত জল, তাহলে তো জলের অভাব হওয়ার কথা নয়, কিন্তু না, সেটাকে আমরা ডাইরেক্টলি পান করতে পারি না। তাহলে যদি আমাদের পান করতে হয় তাহলে তাকে পিউরিফাই করতে হবে, তাহলে তাকে পরিষ্কার করতে হবে। ঠিক আছে, তাহলে পরে আমরা যেটা পরিষ্কার করি না বা ডাইরেক্টলি পান করতে পারি, যেটা পানীয় জল বলছি ডাইরেক্টলি পান করতে পারি, সেটাকে কি বলছে? সেটার পরিমাণ কিন্তু খুবই কম রয়েছে। তাই বলছে যে আমাদের পৃথিবীতে জলের যেই রকম ভাবে চাহিদা, যেইভাবে পপুলেশন বেড়ে যাচ্ছে, যেইভাবে ইন্ডাস্ট্রি বেড়ে যাচ্ছে, সেই পরিমাণ কিন্তু জল আমাদের পৃথিবীতে খুব কম রয়েছে। তাহলে আমাদের কি করা উচিত? ভেবে চিন্তে অল্প অল্প করে ব্যবহার করা উচিত। ঠিক আছে, অন্যান্য টেকনোলজি তো আবিষ্কার হচ্ছেই দিনে দিনে, কিন্তু আমরা যতটা পারি আমাদের দৈনন্দিন কাজে যতটা পরিমাণ জলকে, বিশুদ্ধ জলকে, পানীয় জলকে আমরা যতটা পরিমাণ পারি আমাদের কম কম করে ব্যবহার করা উচিত। তাই বলে এই নয় যে জল কম খাবে, ঠিক আছে, জল প্রচুর খাবে, কিন্তু আমরা অপচয় যাতে না করি। ঠিক আছে, অনেক সময় তোমরা দেখবে রাস্তা দিয়ে যাচ্ছ, মাঝখানে একটা কল খোলা রয়েছে আর সেখান দিয়ে জল অনবরত পড়ে যাচ্ছে। তাহলে যদি তোমাদের কাছে একটু মানবিকতা থাকে, তোমরা কিন্তু সেটাকে বন্ধ করে দিতে পারো, তাই না? তাহলে পরে আমরা এইভাবে কিন্তু জলটাকে মোটামুটি বাঁচাতে পারবো। চলো
চলে আসি নেক্সট স্লাইডে। আমরা এখানে যখন আলোচনা করছি জল সম্পদ নিয়ে, তাহলে আমাদের জল সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে জলটাকে কি করে বাঁচানো যায় সেটা নিয়ে আলোচনা করি। কি করে জল বাঁচানো যায়? আমরা দেখো এই যে জনসংখ্যা বৃদ্ধি, অর্থাৎ কন্টিনিউয়াসলি জনসংখ্যা বেড়ে যাচ্ছে, আর এর ফলে পানীয় জলের অভাব শুরু হয়ে যাচ্ছে। অনেক জায়গায় কিন্তু প্রচুর অভাবও রয়েছে পানীয় জলের। আচ্ছা, এরপরে দেখো কৃষিতে অতিরিক্ত ব্যবহার। আমরা কৃষিক্ষেত্রে যেই জল ব্যবহার করি, আমরা কিন্তু সেখানে কৃষিক্ষেত্রে যে জল ব্যবহার করছি সেখানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি করছি, পাম্পের মাধ্যমে দিয়ে গ্রাউন্ড ওয়াটারকে ডাইরেক্টলি আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করছি। আমরা যদি সেটা না করে আমরা কি করতে পারি, আমরা যদি পুকুর বা ক্যানাল বা নদী থেকে ডাইরেক্টলি সেই জলটাকে আমরা কৃষিক্ষেত্রে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু সেটা অনেকটাই ভালো। আমাদের গ্রাউন্ড ওয়াটার অর্থাৎ পানীয় জলটাকে আমরা কিন্তু তাহলে বাঁচাতে পারবো। নেক্সট রয়েছে শিল্পায়ন বা নগরায়ন। দেখো শহরাঞ্চল এত বড় পরিমাণে বাড়ছে, দিন দিন ক্রমাগত কংক্রিটের ওয়াল, দেওয়াল, রাস্তাঘাট এত বেশি পরিমাণে হচ্ছে যে জল মাটির ভেতরে যাওয়ার সুযোগটাই পাচ্ছে না। তাহলে বৃষ্টির জল যদি মাটির ভেতরে যেতেই না পারে, আচ্ছা কে আটকাচ্ছে তাদেরকে? কারণ কংক্রিট হয়ে গেছে সবকিছু, আমরা পাকা করে দিয়েছি, তাই না? আমাদের সিমেন্টেড রাস্তা, সিমেন্টেড বাড়ির চারপাশ সবকিছু দেখো সিমেন্টেড হয়ে গেছে। তাহলে যদি ওপেন গ্রাউন্ড না থাকে, মাঠ না থাকে, তাহলে পরে বৃষ্টির জল কি করে মাটির নিচে যাবে? পুকুরগুলো, শহরাঞ্চলের পুকুরগুলো পর্যন্ত আমরা বন্ধ করে দিচ্ছি, তাহলে পরে গ্রাউন্ড ওয়াটার কি করে স্টোর হবে, তাই না? চলো তাহলে দেখে নিই আর পরবর্তীতে আরো বেশ কিছু জলের প্রয়োজনীয়তামূলক কারণগুলো। যেমন দূষণ বৃদ্ধি পাচ্ছে, জল দূষণ। আমাদের দেখো ড্রেনগুলো আমাদের প্রত্যেকটা বাড়ির থেকে, শহরাঞ্চলের থেকে প্রতিটা বাড়ি থেকে কি করছে না, দূষিত পদার্থগুলো ড্রেনে যাচ্ছে। সেই ড্রেনগুলো হাই ড্রেনগুলো নদীর সঙ্গে কানেক্টেড। তাহলে আলটিমেটলি আমরা জলটা কোথায় গিয়ে ফেলছি? নদীতে। যদি এইরকমই চলতে থাকে তাহলে পরে কিন্তু আমাদের নদী যেমন পলিউটেড হচ্ছে, নদীর জল যেমন পলিউটেড হচ্ছে, আমাদের ড্রেনগুলো পলিউটেড হচ্ছে, সব কিছু পলিউটেড হয়ে যাচ্ছে। আচ্ছা, আমরা কৃষি ক্ষেত্রকেও বাদ দিচ্ছি না, পরে হয়তো দেখাবো। কৃষি ক্ষেত্রগুলোও কিন্তু পলিউটেড হয়ে গেছে, কারণ আমরা এত বেশি পরিমাণে পেস্টিসাইড, কীটনাশক ব্যবহার করছি যে বৃষ্টির জল কৃষিক্ষেত্রে পড়ে সেই কৃষিক্ষেত্রের নিচে থাকা যে ভূগর্ভস্থ জল সেটাকেও কিন্তু দূষিত করে দিচ্ছে। নেক্সট রয়েছে ভূগর্ভস্থ জলের অতিরিক্ত উত্তোলন। আমরা এখন বর্তমানে কি করছি, পাম্প ব্যবহার করছি, একটা সুইচ দিচ্ছি, জল উঠে আসছে। অনেক বাড়িতে তোমরা দেখবে, হয়তো তোমাদের বাড়িতেও এটা হয়ে থাকে, যে পাম্প একবার চালিয়ে দিয়েছি, বন্ধ করতে ভুলে গেছি, এইদিকে জল পড়ে 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 নষ্ট হচ্ছে। একে তো তোমাদের কারেন্টের বিল বেড়ে যাচ্ছে, অন্যদিকে কি হচ্ছে জানো, জল যেটা বিশুদ্ধ পানীয় জল সেটাও কিন্তু নষ্ট হচ্ছে। তাহলে আজকে এই চ্যাপ্টারটা পড়ার পরে তোমাদের মধ্যে এতটুকু যদি সচেতনতা জাগাতে পেরে থাকি, তাহলে কিন্তু তোমরা এই যে ক্লাসটা শেষ হওয়ার পর তোমরা কিন্তু পাম্পের দিকে নজর রাখবে। এভাবে তুমি বন্ধ করবে, পাশের জন বন্ধ করবে, তুমি পাশের বন্ধুকে সচেতন করো, তাহলে কিন্তু এক সময় অনেকটা পরিমাণ জল আমরা বাঁচাতে পারবো। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে চলে আসি। এবারে চলে আসি আমাদের তাহলে জল সংরক্ষণ করব কি করে। দেখো, যদি আমরা অল্প অল্প করে নিজেরাই কোয়ান্টিটি অল্প অল্প করে জল আমরা বাঁচাতে থাকি, তাহলে অনেকটা জল বাঁচবে। এছাড়াও আমরা অনেকগুলো সরকারি পদক্ষেপে বা আমরা একটা অনেকজন মিলে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। যেমন সব থেকে সহজ যেটা, বনসৃজন, অর্থাৎ মাটিতে গাছ লাগানো, জাস্ট সো সিম্পল। তাহলে যদি আমরা সবাই মিলে একটা কাজ করতে পারি, যে আমরা যেখানে সম্ভব সেখানে যদি গাছ লাগাই, আমরা জন্মদিনে গাছ গিফট করতে পারি, বিয়েতে গিফট করতে পারি, যে কোনো অনুষ্ঠানে গাছ গিফট করা, এটা যদি আমাদের একটা কালচারের মধ্যে চলে আসে, তাহলে কিন্তু ধীরে ধীরে করে গাছের সংখ্যা বাড়বে, তাই না? তাহলে পরে আমরা কি করতে পারি, বনসৃজনে আমরা নিজেদের যোগদান দিতে পারি। এছাড়া জলাধার নির্মাণ করা, তোমরা অনেকগুলো ড্যাম দেখবে, তাহলে জলাধার নির্মাণ করলেও কিন্তু আমরা অনেকটা পরিমাণ জল বাঁচিয়ে রাখতে পারি। প্রয়োজনের সময় আমরা সেই জলটাকে ব্যবহার করব, তাই না? বৃষ্টির সময় আমরা কিছুটা জল বাঁচিয়ে রাখলাম, আর যখন গরম আসলো, গ্রীষ্মকাল আসলো, সেই সময় আমরা ওইটাকে ব্যবহার করলাম, এরকম করতে পারি। আচ্ছা,
শুধু তাই নয়, আমরা কিন্তু পুকুর বা বাঁধ এগুলোর মধ্য দিয়েও কিন্তু জলটাকে বাঁচাতে, সংরক্ষণ করতে পারি বা বাঁচাতে পারি। এরপরে চলে আসো জল দূষণ নিয়ন্ত্রণ। আমরা কি শিল্প বর্জ্য শোধন করা, রাসায়নিক সার ব্যবহার কমানো, এগুলোর মধ্য দিয়েও কিন্তু জলটাকে বাঁচাতে পারি। তাহলে পরে আমরা জল সংরক্ষণের তো অনেক উপায় আছে, কিন্তু যেগুলো আমাদের করা সম্ভব আমরা কিন্তু সেগুলো অবশ্যই করব। চলে আসি নেক্সট স্লাইডে। দেখো, আমাদের যেই যে জল সম্পদ বা আধুনিক সেচ ব্যবস্থার উদ্দেশ্য, আমরা যখন আলোচনা করছি জল ব্যবস্থাপনা সম্পর্কে, তাহলে আমাদের বুঝতে হবে যে এর উদ্দেশ্যটা কি। এদের উদ্দেশ্য তো হচ্ছে জলের অপচয় রোধ করা, সমবন্টন নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ করা। তাহলে আজকে আমরা কম পরিমাণে জল ব্যবহার করব, আর সেই সাথে সাথে ভবিষ্যতের জন্য যাতে জল বাঁচে সেটাও চেষ্টা করে যাব। ঠিক আছে, এখানে দুটো জিনিস আমরা বলতে পারি। একটা হচ্ছে পুনর্ব্যবহার। আমাদের তাহলে কি করতে হবে? জলটাকে আবার পুনরায় ব্যবহার করতে হবে। তাহলে অনেকগুলো মাধ্যম রয়েছে। তাহলে যেমন আমরা একটু আগে আলোচনা করলাম কি, বনসৃজন করা, জলাধার নির্মাণ করা, তারপরে হচ্ছে জল দূষণ নিয়ন্ত্রণ করা। এর সাথে সাথে আমরা এগুলোও করতে পারি, যেমন কি পুনর্ব্যবহার। আমরা জলটাকে শোধন করে বা পরিশোধন করে আমরা পুনরায় ব্যবহার করতে পারি। আমরা যেমন করিও অনেক সময়, তোমাদের বাড়িতে অনেক আছে যারা কাপড় চোপড় কেচে নেওয়ার পর কিছুটা জল তোমরা গাছের গোড়ায় দিয়ে দাও, তাই না? তাহলে পরে এতে কি হয়, কিছুটা পরিমাণ জল তো গাছের কাজে লাগলো, কিন্তু আমরা যদি ড্রেনেই দিয়ে দিই তাহলে পরে কিন্তু ওটা নষ্ট হয়ে যায়, তাই না? তাহলে পরে আমরা যতটা পারি আমরা চেষ্টা করতে পারি। আচ্ছা, এছাড়া রয়েছে আধুনিক সেচ পদ্ধতি, যেমন ড্রিপ, স্প্রিংকলার, এই সমস্ত সেচের মাধ্যমে আমরা কিন্তু কি করতে পারি, আমরা জলটাকে অল্প অল্প করে ব্যবহার করতে পারি। এখানে তোমাদের দুটো জিনিস বলে রাখি। আচ্ছা, প্রথমে এটা বলে নিই, যেমন ড্রিপ ইরিগেশন মানে কি, একটা পাইপের সাহায্যে অল্প অল্প করে জল যদি আমরা দিই গাছে, তাহলে কিন্তু গাছটা বড় হয়ে যাবে, অল্প জলেই বড় হয়ে যাবে, তাই না? আমরা যখন বালতিকে বালতি যদি জল দিই কি হবে, জলটা নষ্ট হয়ে যাবে, তাই না? তাহলে আমরা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে, এই সায়েন্টিফিক পদ্ধতির মাধ্যমে খুব অল্প জলেই আমরা কি করতে পারি, কৃষিকাজ করতে পারি। এছাড়া বলেছে দেখো স্প্রিংকলার। স্প্রিংকলারটা কি, তোমরা চা বাগানে গেলে পরে দেখতে পাবে, যারা ডুয়ার্সে থাকো বা তরাইতে থাকো, শিলিগুড়ি সারাউন্ডিং এরিয়াতে থাকো, তা যারা চা বাগানের আশেপাশে থাকো তারা নিশ্চয়ই তোমরা দেখেছো, দেখবে ফোয়ারার মতো জল দেওয়া হয় বিকেলের দিকে। তাহলে এই যে ফোয়ারার মতো যে জল দেওয়া হচ্ছে ওটাকে বলা হয় স্প্রিংকলার পদ্ধতি। ঠিক আছে, এখানে তোমাদের একটু আগে যেটা বলতে চাইলাম সেটা হচ্ছে যে জল দু প্রকারের, একটা হচ্ছে ভারী জল আর একটা হচ্ছে লাইট ওয়াটার বা হালকা জল। দেখো, গাছকে যদি একবারে 2 বালতি 3 বালতি জল দিয়ে দাও তাহলে গাছ কিন্তু সেটা নিতে পারবে না, অবশ্যই সেটা যদি ছোট গাছ হয়। কিন্তু সেক্ষেত্রে যদি তুমি ঝিরিঝিরি করে জল দাও, অনেকে দেখবে মগ নিয়ে হাত দিয়ে ঝিরিঝিরি করে জলটা দেয়, তাই না? যদি ঝিরিঝিরি করে জল দিই তাহলে সেটাকে কি বলছে, হালকা জল। গাছ কিন্তু এই হালকা জলটা পছন্দ করে, ভারী জলটা কিন্তু নিতে পারে না। যদি চারা গাছ থাকে তার মধ্যে যদি বালতিকে বালতি জল দাও, গাছটা কিন্তু মরেই যাবে বেশি জলের জন্য। তাই এই হালকা জল গাছ কিন্তু পছন্দ করে, ঠিক আছে, আর কাজেও লাগে। তাই একটা স্লোগান অনেক সময় তোমরা শুনবে যে মোর ক্রপ পার ড্রপ, অর্থাৎ প্রতিটা বিন্দুতে বিন্দুতে যাতে শস্য হয়। তাহলে আমরা এতক্ষণ ধরে কি দেখলাম, কিভাবে আমরা জলটাকে বাঁচাতে পারি। এবারে চলে আসি, এই জলটাকে বাঁচানোর জন্যই আরেকটা উপায় আছে, সেটাকে বলছে কি অববাহিকা ব্যবস্থাপনা বা ওয়াটারশেড ম্যানেজমেন্ট। কি বলছে ওয়াটারশেড ম্যানেজমেন্টে? বলছে যে যে অঞ্চলের সমস্ত বৃষ্টির জল একটি নির্দিষ্ট নদী বা জলাশয়ে গিয়ে মেশে তাকে কি বলা হয়, অববাহিকা। তাকে কি বলা হয়, অববাহিকা। আচ্ছা, ধরো এখান থেকে, এটা হচ্ছে পাহাড়, এই পাহাড়ে মেঘ রয়েছে, এই মেঘ থেকে বৃষ্টি হচ্ছে, তারপরে বৃষ্টির জলগুলো একটা নির্দিষ্ট চ্যানেল ধরে ও বড় নদীর সঙ্গে এসে মিশে যাচ্ছে। তাহলে এইভাবে করে জলের ধারাগুলো একটা নির্দিষ্ট পথ বেয়ে যখন নিচের দিকে নেমে আসছে, তখন এই টোটাল এরিয়াটাকে কি বলছে, ওয়াটারশেড। ঠিক আছে, টোটাল এরিয়াটাকে কি বলছে, ওয়াটারশেড। আমাদের কি করতে হবে, এই জলটাকে আমাদের সেভ করতে হবে জায়গায় জায়গায়।
আমরা এখানে কিছু জল সেভ করতে পারি, এখানে কিছু জল সেভ করতে পারি, এখানে কিছু জল সেভ করতে পারি। এভাবে যদি জায়গায় জায়গায় আমরা জলগুলোকে সেভ করি তাহলে দুটো হবে, একটা হচ্ছে জল এখানে বাঁচবে, আর 2 নাম্বার হচ্ছে কি জল ধীরে ধীরে করে গ্রাউন্ড ওয়াটার হিসাবে নিচেও সেভ হবে, তাই না? নিচের দিকেও গ্রাউন্ড ওয়াটার হিসাবে সেভ হবে। বোঝা গেল? তাহলে এভাবেও কিন্তু আমরা জলটাকে সেভ করতে পারি। চলে আসি পরবর্তী ক্ষেত্রে, এই যে অববাহিকা যে ব্যবস্থাপনা পদ্ধতি যেটা নিয়ে আমরা আলোচনা করছি, সেখানে দুটো পদ্ধতি কিন্তু খুব ভালোভাবে কাজ করতে পারে। একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, আর একটা হচ্ছে কি জৈবিক পদ্ধতি। যান্ত্রিক পদ্ধতিটা কি? একটা হচ্ছে চেক ড্যাম বা বাঁধ নির্মাণ, কন্ট্যুর বিল্ডিং, এগুলোর ফলে। চলো দেখো, চেক ড্যাম অর্থাৎ অনেক জায়গায় আমরা কি করতে পারি, এইভাবে করে ছোট 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 ভাবে দেখো আমরা কি করতে পারি, পাথর দেওয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু জলটাকে বাঁচাতে পারি। এছাড়াও দেখো বাঁধ নির্মাণ, অনেক সময় আমরা এইভাবে করে বাঁধ দিয়ে দিই, তার ফলেও কিন্তু অনেকটা জল আমরা আটকে রাখতে পারি। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ট্যুর বান্ডিং, এর ফলেও কিন্তু এই সমস্ত পদ্ধতির মধ্য দিয়ে আমরা ধীরে ধীরে করে জলগুলোকে বাঁচাতে পারি বা সেভ করতে পারি, কালেক্ট করে রাখতে পারি। এছাড়া যেগুলো জীবজ পদ্ধতি বা বায়োলজিক্যাল যেগুলো প্রসেস, যেগুলো খুব ইজি প্রসেস, আমরা যেগুলো গ্রামে গঞ্জে দেখি অনেক সময়, ঠিক আছে? এবারে যখন পাহাড়ে পর্বতে কোথাও একটা যাবে ঘুরতে, তোমরা কিন্তু অবশ্যই এগুলো ফলো করার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে। যেমন বৃক্ষরোপণ। বৃক্ষরোপণ কি? আমরা যদি গাছ লাগাই, ঘাস লাগাই, ঠিক আছে? কৃষি বনায়ন, অ্যাগ্রো ফরেস্ট্রি, তোমরা এখানে দেখতে পাবে যেমন বৃক্ষরোপণ, গাছ লাগিয়েছে, তাই না? কৃষি বনায়ন, যদি কৃষির সাথে সাথে অর্থাৎ এখানে ফার্মিং হচ্ছে, তার সাথে সাথে যদি আমরা গাছ লাগিয়ে দিই তাহলে তাকে বলছে কি কৃষির সাথে বন, অর্থাৎ অ্যাগ্রো মানে এগ্রিকালচার সঙ্গে ফরেস্ট্রি, তাহলে বলে অ্যাগ্রো ফরেস্ট্রি। অ্যাগ্রো ফরেস্ট্রি মানে কি কৃষির সাথে সাথে তুমি যদি গাছ লাগাও তখন তাকে বলা হয় অ্যাগ্রো ফরেস্ট্রি। ঘাস, অনেক সময় কি হয় ঘাস লাগানো যায়, এছাড়া গাছ লাগানো, এই যে দেখছো গাছ লাগানো, তাহলে এই সমস্ত কিছুর মধ্য দিয়ে আমরা কি করতে পারি, জলটাকে সেভ করতে পারি। দেখো তোমরা যখন ভূগোল বিষয়টাকে নিয়েছো, তোমরা এখানে ওখানে যখন যাবে ঘুরতে, শুধু ছবি তুলে চলে আসবে না, কিন্তু যেগুলো পড়ানো হচ্ছে, যেগুলো বুঝতে পারছো, সেগুলোকে কিন্তু অবশ্যই দেখবে। অনেক সময় দেখতে পাবে তোমার চোখের সামনে ড্যাম রয়েছে, চেক ড্যাম রয়েছে, কৃষি বনায়ন রয়েছে, বৃক্ষরোপণ রয়েছে, তাহলে এই সমস্তগুলো যখন দেখবে তখন পড়ার সঙ্গে রিলেট করতে পারবে, আর আমার কথা তোমাদের মনে পড়বে, তখনই বুঝতে পারবে যে পড়াটা এতটা ইন্টারেস্টিং, তাই না? চলো নেক্সট স্লাইডে চলে আসি। যখনই আমরা নেক্সট স্লাইডে চলে আসছি, দেখো অববাহিকা ব্যবস্থাপনার সুবিধা, তাহলে কি কি সুবিধা রয়েছে? যখনই আমরা এই রকম ভাবে অববাহিকাটাকে ব্যবস্থাপনার মধ্য দিয়ে আমরা জলটাকে বাঁচাতে পারি, তখন কি হবে দেখো, মাটি ক্ষয় কমে যাবে, ভূগর্ভস্থ জলের ভরাট হবে বা রিচার্জ হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে পরে আমরা যদি এইভাবে ওয়াটারশেড ম্যানেজমেন্ট করি তাহলে মাটি ক্ষয় কমে যাবে, অর্থাৎ গাছগাছালি লাগালে কি হবে, গাছ তার শিকড়ের সাহায্যে মাটিটাকে আঁকড়ে ধরে থাকবে, গাছ বড় হবে, তার শিকড়গুলো আরো ছড়িয়ে পড়বে, সে মাটিটাকে আটকে দেবে, অর্থাৎ মাটি ক্ষয় কমে যাবে। নেক্সট রয়েছে ভূগর্ভস্থ জলের রিচার্জ হওয়া, তাহলে মাটিতে যদি কোনো একটা স্থানে আমরা চেক ড্যাম দিয়ে দিই, বাঁধ দিয়ে দিই, তাহলে কি ধীরে ধীরে করে গ্রাউন্ড ওয়াটার নিচের দিকে চলে যাবে, লিচিং প্রসেসে মাটির নিচের দিকে চলে যায়, অর্থাৎ ভূগর্ভস্থ জল বেড়ে যাবে। আর একটা কি হতে পারে, কৃষি উৎপাদন বেড়ে যাবে, অর্থাৎ আমাদের যে কৃষি উৎপাদন তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে, যদি এইভাবে করে জলগুলোকে আমরা ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের কৃষি প্রচুর পরিমাণে হবে, অর্থাৎ ফসল প্রচুর পরিমাণে উৎপাদন হবে। দেখো প্রত্যেকটা চ্যাপ্টার খুব সুন্দরভাবে, সহজভাবে, ধীরে ধীরে করে আগানো যাচ্ছে। তোমরা যদি চাও এই ভিডিওগুলোকে দেখে খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাস শেষ করতে পারবে। তোমাদের বন্ধুদের কাছে ওই ভিডিওগুলো পাঠিয়ে দাও, হয়তো সে অনেক কিছু জায়গায় বুঝতে পারছে না, চ্যাপ্টারটা যদি ভালোভাবে বুঝতে চায় এই ভিডিওগুলোর সাহায্যেও কিন্তু সে বাড়িতে বসে অনেক সহজে ও কিন্তু জিনিসটাকে বুঝতে পারবে, বারবার দেখতে পারবে, যখন খুশি তখন দেখতে পারবে, যতবার খুশি দেখতে পারবে। তাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে,
আর তাকে বলো যে এরকম একজন আছে যে খুব সহজভাবে বোঝাচ্ছে আমাদেরকে। ঠিক আছে, চলো আমরা টপিকে চলে আসি। যখন বলছি বৃষ্টির জল সংরক্ষণ বা রেইন ওয়াটার হারভেস্টিং, অবশ্যই আমরা জলকে বলছি আর বৃষ্টিকে ভুলে যাব, তাহলে তো হয় না। তাহলে বৃষ্টিকে যদি মনে রাখতে হয়, মনে রাখতে হবে এই বৃষ্টির জলকে আমরা যদি বাঁচাই তাহলে কিন্তু অনেকাংশেই আমরা জলের অভাবটাকে পূরণ করতে পারবো। দেখো, বৃষ্টির জল সংগ্রহ করা, ভবিষ্যতের ব্যবহার করাকে রেইন ওয়াটার হারভেস্টিং বলে। তাহলে আমরা যদি চাই বৃষ্টির জলকে বাঁচিয়ে রেখে ভবিষ্যতের জন্য আমরা জলকে ব্যবহার করার, তখনই সেই ব্যবস্থাকে বলা হয় কি রেইন ওয়াটার হারভেস্টিং। আচ্ছা, অনেককে দেখবে রুফটপ রেইন ওয়াটার হারভেস্টিং বলে। অনেককে দেখবে এই রকম বাড়ির ছাদের যে জলটা, সেটা এই ছবিটা ভালো করে দেখে নেবে একবার, তারপরে এখন বোঝাচ্ছি। এইবারে এই যে ছাদগুলো রয়েছে, ছাদের থেকে জলটা নেমে আসবে, সেই জলটাকে আমি যদি একটা চ্যানেলাইজড ফর্মে একটা নির্দিষ্ট রাস্তা দিয়ে আমরা সেই জলটাকে পাইপের মধ্য দিয়ে আমরা যদি গ্রাউন্ড ওয়াটারে পাঠিয়ে দিই, বা নিচের দিকে একটা কি করি আমরা একটা চেম্বার করে বা একটা ট্যাঙ্কি করে আমরা যদি জলটাকে সেভ করি ভবিষ্যতের জন্য, তাহলেও কিন্তু ভবিষ্যতে এখান থেকে আমরা গার্ডেনিং এর জন্য জল দিতে পারবো, এগ্রিকালচারের জন্য জল ব্যবহার করতে পারবো, এটাকে পিউরিফাই করে আমরা ড্রিঙ্কিং ওয়াটার হিসেবে ব্যবহার করতে পারবো, আমরা ড্রেনেজ সিস্টেমের জন্য ব্যবহার করতে পারবো। দেখো, এই জলটা আমরা অনেক কাজে ব্যবহার করতে পারি, তাই না? তাহলে এটাকেই বলছে কি রুফটপ রেইন ওয়াটার হারভেস্টিং, অর্থাৎ ছাদ তৈরির মধ্য দিয়ে বৃষ্টির জলকে আমরা ব্যবহার করতে পারি। দেখো, ছবিটা এমন একটা জিনিস যার মাধ্যমে খুব সহজে জিনিসটা বোধগম্য হবে। তোমরা যদি দার্জিলিংয়ে কোনোদিনও যাও তাহলে কিন্তু এইরকম ছাদ দেখতে পাবে। ঠিক আছে, তাহলে পরে এতক্ষণ ধরে তোমরা যেই টপিকগুলোকে দেখলে সেই টপিকগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ছিল, বোঝার ছিল, তাই না? আমরা এতক্ষণ ধরে যেটা পড়লাম সেটা হচ্ছে ফার্স্ট পার্ট। আমরা এর পরবর্তীতে সেকেন্ড পার্ট নিয়ে আসব। তাহলে এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ততক্ষণের জন্য টাটা।